কখনো ভেবে দেখেছেন উচ্চাকাঙ্ক্ষা যখন লাগাম ছাড়া হয়ে যায় তখন তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে একজন অসাধারণ মেধাবী বিজ্ঞানী ঈশ্বরের ভূমিকা নিতে গিয়ে নিজের এবং তার সৃষ্টির জন্য এক মর্মান্তিক পরিণতি ডেকে আনেন। চলুন ফ্র্যাঙ্কেনস্টাইনের এই আধুনিক কাহিনীর গভীরে ঢোকা যাক। তো চলুন একদম শুরুতেই সেই মূল প্রশ্নটা নিয়ে ভাবা যাক, যা আসলে পুরো গল্পটার একেবারে কেন্দ্রে রয়েছে। যখন মানুষ সৃষ্টির স্বাভাবিক নিয়মকে ভাঙতে চায়, তার সীমানা পেরোতে চায়, তখন তার জন্য ঠিক কী মূল্য চোকাতে হতে পারে? আচ্ছা, এই পুরো ঘটনার শুরুটা কিন্তু হয় একজনকে ঘিরে, তার এক অদম্য প্রায় ঈশ্বর হওয়ার মতো উচ্চাকাঙ্ক্ষা থেকে। তার লক্ষ্যটা শুধু রোগ সারানো ছিল না, না, তার লক্ষ্য ছিল মৃত্যুকে পুরোপুরি হারিয়ে দেওয়া। এমন এক চিন্তা যা কিনা প্রকৃতির নিয়মকেই চ্যালেঞ্জ করে বসে আর এক ভয়ঙ্কর গল্পের জন্ম দেয়। তো এই হলো আমাদের গল্পের মূল চরিত্র, ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। কিন্তু শুনুন, তাকে কিন্তু নায়ক ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, তিনি একজন অসাধারণ মেধাবী বায়ো ইঞ্জিনিয়ার, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের রীতিমতো বিপ্লব এনে দিয়েছেন। কিন্তু তার এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক বিপজ্জনক অহংকার, মৃত্যুকে জয় করার এক তীব্র গোপন ইচ্ছা, যা তাকে এক দুঃস্বপ্নের দিকে ঠেলে দেয়। ভিক্টরের নিজের মুখেই শোনা যাক তার আসল উদ্দেশ্যটা কী ছিল। শুধু প্রতিস্থাপন নয়, পুনরুত্থান। মানে এই একটা বাক্যই কিন্তু তার সেই সীমাহীন অহংকারকে একদম পরিষ্কার করে দেয়। আর এই অহংকারই তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল এক অনিবার্য ধ্বংসের দিকে। তো এরপরই আসছে গল্পের সেই মুহূর্তটা, সেই টার্নিং পয়েন্ট, সৃষ্টির মুহূর্ত। কিন্তু এটা কোনো সেলিব্রেশনের গল্প নয়, বরং এটা ছিল একটা ভয়াবহ ব্যর্থতার শুরু। ভেবে দেখুন, ভিক্টরের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা ছিল কতটা বিশাল। সে কল্পনা করেছিল একটা নিখুঁত সুন্দর কিছু তৈরি করার, যা হবে বিজ্ঞানের সেরা আবিষ্কার। কিন্তু বাস্তবে সে যা তৈরি করল তা ছিল একটা বিকৃত ভয়ঙ্কর প্রাণী, মানে ছেঁড়া ফাটা জোড়াতালি দেয় একটা শরীর। আর এই ভয়ঙ্কর পার্থক্যটাই গল্পের ট্র্যাজেডিকে গতি দেয়। আর নিজের সৃষ্টিকে দেখা মাত্রই তার প্রথম প্রতিক্রিয়া কী ছিল? ভয় আর প্রত্যাখ্যান। সৃষ্টিকর্তার দায়িত্ব নেওয়ার বদলে সে কি করল? সে পালিয়ে গেল। আর এটাই ছিল তার প্রথম আর সম্ভবত সবচেয়ে বড় ভুল। আচ্ছা, চলুন এবার একটু অ্যাঙ্গেলটা বদলে দেখি। মানে ওই প্রাণীটার চোখ দিয়ে যদি আমরা দেখি, একটা পরিত্যক্ত শিশুর মতো সে তার জীবন শুরু করে। সে লুকিয়ে লুকিয়ে মানুষদের দেখে, ভাষা শেখে, জ্ঞান অর্জন করে, আর মনে মনে শুধু একটু সঙ্গ চায়। কিন্তু তার চেহারার কারণে বিনিময়ে সে কী পায়? শুধু ভয় আর ঘৃণা। কিন্তু ভিক্টর যে ভুলটা করেছিল তার ফল তো ভোগ করতেই হবে, তাই না? খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। তার ফেলে আসা সৃষ্টি এবার ফিরে এলো তার মুখোমুখি হতে। সৃষ্টিকর্তা আর সৃষ্টির প্রথম বড় লড়াইয়ের জন্য মঞ্চটা একদম তৈরি। কিন্তু প্রাণীটা কি চাইছিল? ক্ষমতা? প্রতিশোধ? না, তার দাবিটা ছিল আসলে হৃদয় বিদারক। সে শুধু বলছিল তার মতো আরও একজনকে তৈরি করে দিতে, যে তার এই ভয়ঙ্কর একাকিত্বটা ভাগ করে নিতে পারবে। কিন্তু তার এই আকুতির সাথে, হ্যাঁ, এর সাথে জুড়ে ছিল এক বরফ শীতল হুমকি। এই হুমকিটা ভিক্টরের উপর অনেক চাপ তৈরি করে। এখন তার একটা ভুল সিদ্ধান্তের ফল হতে পারে আরও অনেক বেশি ভয়াবহ। আর ভিক্টরের পরের সিদ্ধান্তটাই শুরু করে দেয় প্রতিশোধের এক ভয়ঙ্কর চক্র। একটা ভুলের পর আর একটা ভুল, যা দুজনকেই এমন এক অন্ধকারের দিকে ঠেলে দেয় যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব ছিল। আর ঠিক এখানেই ভিক্টর তার দ্বিতীয় ভুলটা করে বসে। আর সত্যি বলতে, এই ভুলটা হয়তো আগেরটার চেয়েও বেশি নিষ্ঠুর ছিল। সে প্রাণীটার সঙ্গিনীকে প্রায় তৈরিই করে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে ভয় আর ঘৃণার কারণে নিজের হাতেই সেটাকে নষ্ট করে দেয়। আর এই কাজটা প্রাণীটার ভেতরে শেষ আশাটুকুও নিভিয়ে দেয়। ভিক্টরের এই এক সিদ্ধান্তের পর ঘটনাগুলো যেন ডমিনোর মতো পড়তে শুরু করে। প্রথমে সে সঙ্গিনীটাকে ধ্বংস করল, আর এর জবাবে প্রাণীটা নিল ভয়ঙ্কর প্রতিশোধের শপথ। এরপর খুন হল ভিক্টরের সবচাইতে কাছের মানুষ। একটার পর একটা ঘটনা যা দুজনকেই ঠেলে নিয়ে যাচ্ছিল সেই শেষ পরিণতির দিকে, আর্কটিকের বরফের রাজ্যে।
এই যে প্রতিশোধের চক্র শুরু হলো, এর শেষটা তো একটাই হতে পারত, তাই না? চলুন আমরা গল্পের সেই ট্র্যাজিক শেষটার দিকে যাই। সেই জনমানবহীন বরফে ঢাকা আর্কটিকের মাঝে তাদের শেষ লড়াইটা হলো। আর কি নির্মম পরিহাস দেখুন, সৃষ্টিকর্তা হেরে গেল তার নিজেরই সৃষ্টির হাতে। তাদের শেষ কথাগুলো আসলে দুজনেরই চূড়ান্ত হারের গল্প বলে। ভিক্টরের মুখে শেষ শব্দ ছিল দানব, কিন্তু প্রাণীটার উত্তরে শুধু প্রতিশোধ ছিল না, ছিল এক গভীর যন্ত্রণা। সে বলেছিল, আমি তোমার দানব, সৃষ্টিকর্তা, আর এখন তুমিও আমার মতোই একা। আর গল্পের শেষ দৃশ্যটা, সেটা এক কথায় হাড় হিম করা। প্রাণীটা তার সৃষ্টিকর্তার নিথর দেহটা কাঁধে তুলে নিয়ে মিলিয়ে যাচ্ছে সেই অন্তহীন বরফের প্রান্তরে, চিরকালের মতো একা। তো এই পুরো আলোচনা শেষে আমরা কোনো সিদ্ধান্তে আসছি না, বরং একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য। আচ্ছা, সব কিছুর শেষে আসল দানবটা কে ছিল? সেই সৃষ্টিকর্তা যে দায়িত্ব না নিয়ে তার সৃষ্টিকে ফেলে চলে গিয়েছিল, নাকি সেই সৃষ্টি যে এই পৃথিবীতে শুধু একটু ভালোবাসা